মীনাক্ষী, শুরু করছি জবাব চাই বাংলা। স্বাধীনতার পর প্রথম বাংলায় কংগ্রেসবিহীন বিধানসভা। সেই হারের পর্যালোচনা করতে বিগত কয়েকদিন ধরেই একটি কমিটি গঠন করেছিলেন সোনিয়া গান্ধী এবং সেই কমিটির পর্যবেক্ষণ চলছিল। সেই কমিটি আজকে যে পর্যবেক্ষণ তুলে ধরছে, কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে যে পর্যবেক্ষণ বলা হচ্ছে বিস্ফোরক। সেটি কি? যে জোট করা হয়েছিল, অর্থাৎ সংযুক্ত মোর্চার যে জোট, সেটাকে কোট আনকোট সাম্প্রদায়িক জোট বলে আখ্যা কংগ্রেসের। অর্থাৎ এই জোট ধর্মনিরপেক্ষ নয় বলে জোট হওয়ার পর থেকে বারবার বিভিন্ন মহলে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, সেই বিতর্কে কার্যত শিলমোহর। কার শিলমোহর? দলেরই শিলমোহর। কংগ্রেসের হাইকমান্ড বলছে যে এটি সাম্প্রদায়িক জোট, যার দরুন ফল ভোগ করতে হয়েছে কংগ্রেসকে। একটা সময় কংগ্রেস বাংলায় সাইনবোর্ড হয়ে গিয়েছিল বলে বিভিন্ন মহলে রঙ্গরসিকতা চলতো। সেই কংগ্রেস আজ একটিও আসন পেল না এবং ধীরে ধীরে কংগ্রেসের যে এই ভরাডুবি হচ্ছে, বারবার কংগ্রেসের কি কোথাও ভুল সিদ্ধান্তের কারণে, এবং যেখানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কংগ্রেস লড়ে এসেছে এমনটাই দাবি করছে তারা, সেখানে তাদের ধর্মনিরপেক্ষ ইমেজের সঙ্গে কোথাও কি আপোষ করলো তারা, যেটা দলের অন্দরেই আলোচনা চলছে। কেন আপোষ করলো এবং আপোষ করতে গিয়ে কি কি বিষয়ে তারা আপোষ করলো? শুধুমাত্র তাদের ইমেজের সঙ্গে আপোষ, নাকি আরো কয়েকটি বিষয়ে আপোষ? আজ শুধু আমি নই, এ প্রশ্নের জবাব চায় বাংলা। এবারের বিধানসভা নির্বাচনে রক্তশূন্য হয়েছে বাম কংগ্রেস। ভাগ্যে মেলেনি একটিও আসন, উল্টে জোট শরিক আইএসএফ এর ঝুলিতে একটি আসন ভাঙর। বাংলার নির্বাচনী রাজনীতিতে কেন ঘটল এমন ঘটনা? দোষারোপ পাল্টা দোষারোপে ব্যস্ত তিন শিবির। ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রকাশ্যেই মুখ খুলেছেন প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য, কান্তি গাঙ্গুলি, তন্ময় ভট্টাচার্যরা। জল্পনার মধ্যে ঘৃতাহুতি দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। বাম কংগ্রেস জোট বাংলা রাজনীতিতে নতুন না হলেও ২১-এর ভোটে জোটে জট পাকিয়েছিল আইএসএফকে নিয়ে। জোটের অন্যতম কারণ ছিল আসন রফাও। ভোটের আগে রাজনৈতিক দল গঠন করে আব্বাস সিদ্দিকী। বাম কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে কম জলঘোলা হয়নি বঙ্গ রাজনীতিতে, কারণ আইএসএফ আর বাম কংগ্রেসের দলীয় মতাদর্শ, নির্বাচনী দিক সবকিছুই আলাদা। প্রশ্ন উঠেছিল, তৃণমূলের গরিষ্ঠ সংখ্যার ভোটে ধস নামিয়ে বাংলার সংখ্যালঘু ভোটকে কাছে পেতে কি বাম কংগ্রেসের জোটে আইএসএফকে নেওয়া হয়েছিল? এবার সেই প্রশ্নেই কার্যত শিলমোহর দিলেন সোনিয়া গান্ধী। সাম্প্রদায়িক জোটের কারণেই হার বাংলা ও অসমে, কারণ খুঁজতে ৫ সদস্যের কমিটি গঠন সোনিয়া গান্ধীর। কংগ্রেসের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিতে ধাক্কা। এই খবর প্রথম জানায় রিপাবলিক বাংলা। খবর প্রকাশ্যে আসতেই জোর গুঞ্জন বাম কংগ্রেসের অন্দরে। শুরু হয়েছে জোটের কাণ্ডারির খোঁজ। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গ কংগ্রেসের ভূমিকা নিয়েও। আমরা করেছিলাম সিপিএম এর সঙ্গে লেফট ফ্রন্ট সঙ্গে আমরা অ্যালায়েন্স আমাদের হয়েছিল, ওরা করেছিল ওদের সঙ্গে, সেটা ওদের ব্যাপার। আমরা কোনো তাতে হাও বলিনি, নাও বলিনি। কোনো পার্টি, কোনো রিলিজিয়াস গ্রুপকে নিয়ে কাজ করাটা ঠিক না। কেন democracy, all kinds of people are there. Congress, a secular party. তাহলে কি হাইকমান্ডের নির্দেশ ছাড়াই বাম কংগ্রেস আইএসএফ জোট হয়েছিল? অধীর চৌধুরীকে দিল্লিতে না জানিয়েই জোটে আইএসএফ এর অন্তর্ভুক্তিতে সায় দিয়েছিলেন। সোনিয়া গান্ধীকে চিঠি লিখে জোটে আপত্তির কথা জানিয়েছিলেন আব্দুল মান্নান। তারপরেও সোনিয়া গান্ধীর অজ্ঞাতে কিভাবে জোট সম্ভব হয়েছে আইএসএফ এর সঙ্গে? আইএসএফ এর সঙ্গে জোটের কাণ্ডারি কে? ব্রিগেডে নির্বাচনী সভায় আব্বাস সিদ্দিকীর সঙ্গে অধীরের ঠান্ডা লড়াই দেখেছিল বাংলা। সেই ছবি দেখার পর আদৌ কি জোটের কাণ্ডারি অধীর চৌধুরী বলে মনে হয়? যদি না হয় তাহলে কে? এই পরিস্থিতিতে রিপাবলিক বাংলাকে আব্বাস সিদ্দিকীর প্রতিক্রিয়া, জোট হয়েছিল বামেদের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে নয়।
আইএসএফ এর সাথে বামফ্রন্টের জোট হয়েছিল, বামেদের সাথে কংগ্রেসের জোট হয়েছিল। কংগ্রেসের সাথে আইএসএফ এর কোনো জোট হয়নি, তাহলে সেই জায়গায় কংগ্রেসের হাইকমান্ড জোট করেছে কাদের সাথে? বামেদের সাথে। তিনারা কাকে সাম্প্রদায়িক জোট বলছে সেটা তিনারা খোলাসা করলেই ভালো হয়। এই বক্তব্যের পাল্টা এলো বাম শরিক ফরওয়ার্ড ব্লক থেকে। জোটে আইএসএফ কে নিয়ে আপত্তি ছিল তাদের। যে আইএসএফ নামে যে দলটি তৈরি হয়েছিল সে তার যে মুখ্য কর্তা যারা তারা সব সাম্প্রদায়িক ধর্মীয় এতেই বিশ্বাস। আমরাই তো প্রথম পার্টি যারা বলেছিলাম যে এরকম যারা আসছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের ধর্মীয় পরিচয় আছে। বিজেপিকে রুখতে অতি উৎসাহী কি কংগ্রেসের এই পদক্ষেপ? জোট নিয়ে মুখ খুলল বিজেপি নেতৃত্ব। বাংলাতে চাকরি কোথায়? কর্মসংস্থান নেই। বাংলার লোকরা, বাংলার ছেলেপিলেরা, বাংলার খেটে খাওয়া মানুষ, তারা সবাই অন্য প্রদেশে যাচ্ছে রুটি রুজির জন্যে। একদিকে তিনি সবাইকে বহিরাগত বলছেন, বাইরে থেকে যারা আমাদের দলের লোকজন এসেছিলেন, আর ওদিকে বাঙালিরাই বহিরাগত হয়ে বাইরে কাজ করতে হচ্ছে এবং তাদের এইভাবে বেঘরে প্রাণ যাচ্ছে। এর উত্তর তো মাননীয়াই দিতে পারবেন। বিজেপিকে সাম্প্রদায়িক বলা কংগ্রেস সাম্প্রদায়িক জোটের সঙ্গে হাত মিলিয়ে কি আত্মঘাতী হলো রিপাবলিক বাংলা? জবাব চাই বাংলা ডিবেটে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস নেতা রোহন মিত্র, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র ওম প্রকাশ মিশ্র, রয়েছেন কাজী মাসুম আক্তার রাজনৈতিক বিশ্লেষক, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক। বাকিরাও এসে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। রোহন বাবু, প্রথমে আপনার প্রতি আমার প্রশ্ন, আজ যে তথ্য সামনে এলো সাম্প্রদায়িক জোট কোট আনকোট কংগ্রেস হাইকমান্ড বলছে, আপনি কি মনে করেন এই জোটটা সাম্প্রদায়িক জোট ছিল কি নাকি ধর্মনিরপেক্ষ জোট ছিল কি? আর যদি থেকে থাকে, যে প্রশ্নটা এই মুহূর্তে বলা হচ্ছে যে জোট হয়েছিল বামেদের সঙ্গে, জোট নাকি হয়নি আইএসএফ এর সঙ্গে, আপনার কি মত? নমস্কার সবাইকে। সবার প্রথমে আপনাদেরকে একটা কথা আমি জানাতে চাই যে আমাদের যে রিপোর্টটা, বাংলার রিপোর্টটা কিন্তু এখনো ডিউ আছে। কেন? আপনার সঙ্গে যখন আমি এখন এই মুহূর্তে কথা বলছি, আমাদের যে কমিটিটা সোনিয়া গান্ধী বানিয়েছেন, যেখানে অশোক চৌহান, মনীষ তিওয়ারি, সলমান খুরশিদ এবং আরো দুজন আছেন, তারা কিন্তু এখনো বাংলা নেতৃত্বকে ইন্টারভিউ নিয়ে যাচ্ছেন। কিন্তু রিপোর্ট ডিউ আছে জানি রোহন বাবু, কিন্তু পর্যবেক্ষণ তো তাই বলছে। আমি আপনার নিশ্চয়ই আপনাদের রিপোর্ট মানে কি আছে আমি এটা তো জানি না, কিন্তু আমি আপনাকে দর্শকদের এটা জানাতে চাই যে আমার রিপোর্ট ডিউ আছে। আসামের রিপোর্টটা দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট ডিউ আছে, কিন্তু পর্যবেক্ষণে সাম্প্রদায়িক জোট বলা হয়েছে। একদম বলুন। না না, নিশ্চয়ই নিশ্চয়ই। এখন আজকে একটা কথা, আপনি যখন যে কথাগুলো বলছেন আমি শুনছিলাম, আজকে দুজন নেতৃত্ব মানে আমাদের অধীর বাবু এবং আব্দুল মান্নান সাহেব, উনি ফুরফুরা শরীফে নিয়ে গেছিলেন। ওনারা ফুরফুরা শরীফে গিয়ে ওখানে নিশ্চয়ই ধর্মের ব্যাপার নিয়ে কথা বলতে যায়নি, ওনারা গেছিলেন রাজনৈতিক কথা বলতে। সেই সময় আব্বাস সিদ্দিকীর আইএসএফ ছিল না। আব্বাস সিদ্দিকী একটা তৃণমূলের বিরোধী, বিজেপি বিরোধী একটা শক্তি ছিল, তো তাদের সঙ্গে তারা কথা বলতে গেছিলেন। কিন্তু সত্যি কথা বলতে কি কথা হয়েছে এবং তারপরে কি মানে কোথায় গেল, কংগ্রেসের কেউ এই উত্তরটা আপনাদেরকে দিতে পারবেন না। আমার আশা হলো যে এই যে আমাদের যে কমিটি যে প্রশ্নগুলো করবে, আমাকেও করেছে 1 তারিখে, আমি আমার উত্তর যে কমিটিকে দিয়েছি। তো আগামী দিনে আমরা জানতে পারবো যে এই যে জোটটা হয়েছে, আমারও মতে আমরা আইএসএফ এর সঙ্গে জোট করিনি, আমরা জোট করেছি লেফট ফ্রন্টের সঙ্গে। যে ব্রিগেডের ঘটনা যেটা হয়েছিল, তারপরে আইএসএফ এর সঙ্গে জোট করার কোনো চান্সই ছিল না আমাদের। কিন্তু রোহন বাবু, আপনি বলছেন, আবু হাসেম খান চৌধুরী তিনিও বলছেন যে জোট হয়নি বামেদের সঙ্গে, জোট হয়েছিল বামেদের সঙ্গে, আইএসএফ এর সঙ্গে হয়নি। কিন্তু তাহলে হাইকমান্ড কেন সাম্প্রদায়িক জোট বলছে? হাইকমান্ড তাহলে জোটকে আইএসএফ এর সঙ্গে হয়েছিল বলেই মনে করছে, আর কংগ্রেস হাইকমান্ডের এখানে তো আমরা তো ভুল করেছি, আমরা তো মেনেই নিচ্ছি। আপনার এখানে তো আর কিছু বলার নেই, জিরোতে এসে গেছি, আর কি বলবো? এখান থেকে এখন ওপরে যাওয়ারই চান্স আছে। আমরা ভুল করেছি, বাংলার মানুষ আমাদেরকে ভুল বুঝেছে। আমরা একমাত্র ভাবে যেরকম ভাবে আমরা তৃণমূলের বিরোধিতা করেছি, একইভাবে আমাদের বিজেপি বিরোধিতা করা উচিত ছিল, আমাদের নেতৃত্বের বিরোধিতা করা উচিত ছিল। এই জিনিসটা এটা করতে পারিনি, তাই আজকে আমরা জিরো।
কিন্তু আমি এখনো বলবো যে আইএসএফ এর সঙ্গে কংগ্রেস কোনো জোট করেনি। আমাদের জোটটা লেফট ফ্রন্টের সঙ্গে ছিল। আগের বারও দেখবেন 2016-তেও আমরা 90-92টা সিট লড়েছি, এবারও 90-92টা সিট লড়েছি। সেটা আমাদের প্রাপ্য সিটের থেকেই আমরা লড়েছি। এবার কেন আইএসএফ এর সঙ্গে জোট হয়েছে, সংযুক্ত মোর্চা জোট হয়েছে, এটা লেফট ফ্রন্ট আপনাদেরকে বলতে পারবে। বেশ, লেফট ফ্রন্ট তো বলতে পারবে, বুঝলাম। কিন্তু রোহন বাবু, আপনি যে বলছেন আইএসএফ এর সঙ্গে জোট হয়নি, আমি ধরে নিলাম আইএসএফ এর সঙ্গে জোট হয়নি, কিন্তু আমরা বারবার আলোচনায় দেখেছি আপনাদের, আমরা ব্রিগেডে 28শে ফেব্রুয়ারি মঞ্চে দেখেছি অধীর রঞ্জন চৌধুরী এবং আব্বাস সিদ্দিকীকে। আর সব থেকে বড় কথা, সব থেকে বড় এই মুহূর্তের যা আপডেট, সব থেকে বড় সেটা হচ্ছে কিছুদিন আগে, 2 দিন আগে আব্দুল মান্নান চিঠি লিখছেন হাইকমান্ডকে। সেখানে তিনি বলছেন সামনে পুরো ভোট, কিন্তু এই জোটে বজায় থাক। তার অর্থ কি? দেখুন, আব্দুল মান্নান কি বলেছেন এবং কাকে বলেছেন সেই চিঠিটা আমার কাছে নেই। আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি দেখেছি কয়েকটা বিষয়ে যেটা আলোচনা হচ্ছে। আমার মতে এটা একদম ভুল। কেন, একটা প্রাইভেট কনফিডেন্সিয়াল চিঠি যদি কেউ লিখে থাকে নেতৃত্বের কাছে, তাকে এই মুহূর্তে ওয়েট করা উচিত এটাকে পাবলিক করার আগে। কেন, এখনো আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে, আমাদের একটা কমিটি বসেছে, এআইসিসি একটা কমিটিকে বসিয়েছে, তারা তাদের ইনভেস্টিগেশন করুক, তাদের রিপোর্টটা দিন, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। বেশ, আমি ওম প্রকাশ মিশ্রের কাছে যাব। ওম প্রকাশ বাবু, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র। ওম প্রকাশ বাবু, এই যে একটা ধর্ম নিরপেক্ষতার কথা মুখে বলা হচ্ছিল, কিন্তু যে জোটের কথা বলা হচ্ছে, যে জোট এখন কংগ্রেস বলছে যে সেটা বামেদের সাথে নাকি শুধু হয়েছিল, সাম্প্রদায়িক জোট বলে উল্লেখ করা হয়েছে, এবং তার কারণ, সেই কারণেই এই হার বা ভরাডুবি কংগ্রেসের। এই সাম্প্রদায়িক জোট আমরা দেখেছি স্বাধীনতার পর এমন কোনো নির্বাচন আমরা বাংলায় দেখিনি যেখানে এই সমস্ত শব্দ ব্যবহৃত হয়েছে। এই নির্বাচনে সাম্প্রদায়িক জোট, ধর্মনিরপেক্ষ, ধর্মের খাতিরে ভোট, এই বিষয়গুলো সব থেকে বেশি আমরা দেখেছি এই নির্বাচনে, এবং তার জন্যই নানান আলোচনা, নানান বিতর্ক। আপনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, আপনি কি মনে করেন? দেখুন, প্রথমেই বলি যে যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করছেন সেটা জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের শরিক দল, তাদের সম্পর্কিত আলোচনা হচ্ছে। বিশেষ করে জাতীয় কংগ্রেস সম্পর্কিত আলোচনা হচ্ছে যে তাদের যে বিপর্যয়, সেই বিপর্যয়ে কি কি কারণ কাজ করে থাকতে পারে। না, তার কারণ আমরা সবাই জানি, তাদের বিপর্যয়ের সঙ্গে জড়িত রয়েছে ওম প্রকাশ বাবু, মাধ্যম দিয়েই জানি ওম প্রকাশ বাবু, তাদের বিপর্যয়ের সঙ্গে জড়িত রয়েছে তৃণমূল কংগ্রেসের জয়, যেটা রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এবং যুক্তি পাল্টা যুক্তি তো আছেই। সেখানে মনে করা হচ্ছে যে তাদের এতটা হার এবং এতটা ভরাডুবির কারণে তৃণমূল কংগ্রেসের এতটা সিট পাওয়া, তাদের ভোট একেবারে তৃণমূল কংগ্রেসে গেছে। দেখুন, এখন তো আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, তো তাই জন্য আমাকে মাঝখানে কাইন্ডলি থামাবেন না। অতি অবশ্যই আর কি তৃণমূল কংগ্রেসের আমাদের জয়, সেটা নিয়ে আলোকপাত করতেই আর কি আমি ইচ্ছুক। অন্যান্যরা, বিশেষ করে বিজেপি কিভাবে ভয়ঙ্করভাবে পরাজিত হয়েছে সেটা আর একটা মুখ্য আলোচ্য বিষয় হওয়া উচিত। এখানে কংগ্রেস পরাজিত হয়েছে, বামফ্রন্টের শরিকরা পরাজিত হয়েছে, কিন্তু সর্বোপরি প্রধানমন্ত্রী মোদি, হোম মিনিস্টার অমিত শাহ এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং বিজেপি, আরএসএস, তাদের পরাজয় ঘটেছে। বাংলার মানুষ স্পষ্টভাবেই, স্থিরীকৃতভাবে তারা ঘোষণা করেছেন যে বাংলার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল নেতৃত্ব, সেটাকে কন্টিনিউ রাখার পক্ষে মত দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে অন্যান্যরা কীরকম ফলাফল করেছে। আমি এটা স্বীকার করব যে 2016-র তুলনায় বিজেপির ফল ভালো হয়েছে, কিন্তু আমি আবার 2019-এর প্রেক্ষাপটটা যেহেতু বারবার করে বিজেপির পক্ষ থেকে নিয়ে আসা হয়েছিল, তাতে স্পষ্টতই যে বিজেপি এত ভয়ঙ্কর অপচেষ্টা করা সত্ত্বেও তাদের যে সাম্প্রদায়িক রাজনীতি, বাংলার মানুষ সেটা চায়নি, এবং তাই জন্যই বাংলার মানুষ ধর্ম নিরপেক্ষভাবে এবং সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্গের প্রতিনিধিরা, তারা সবাই মিলে অভূতপূর্ব সাফল্য তৃণমূল কংগ্রেসকে, মানে বিজেপি সাম্প্রদায়িক আপনি বলছেন ওম প্রকাশ বাবু, কিন্তু জাতীয় কংগ্রেসের ভরাডুবির কারণগুলি জাতীয় কংগ্রেস তারা নিজেরাই
অতি অবশ্যই সবাই জানে সেটা। বিজেপি তারা তো অনেক সময় এটা নিয়ে গর্ববোধ করে, এবং তারা যে বিভেদের রাজনীতিতে বিশ্বাস করে, তারা বারবার করে সেটা স্পষ্টভাবে তারা তাদের ঘোষণাগুলিতেও বলেছে, তারা তাদের বক্তব্যেই বলেছে, এবং এটা নিয়ে আর কি কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় যে ভারতবর্ষের মানুষ তাদের ফাঁদে পা দিয়েছিল, কিন্তু সেখান থেকে দ্রুত বেরিয়ে আসবার জন্য আর কি অনেক জায়গাতে নজির সৃষ্টি করা হচ্ছে, এবং সেটা আগামী দিনে আরো দৃঢ় হবে, আরো বলিষ্ঠ হবে, এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে আমরা আমাদের সাংবিধানিক গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমি বুঝলাম। এবং আমার এখানে প্রশ্নও আছে, সেই প্রশ্নে আমি আপনার কাছে যাব, কিন্তু তার আগে শ্রমিকদার কাছে যাব। শ্রমিকদা, আলোচনা হচ্ছে সাম্প্রদায়িক জোট, যেটা আজকে কংগ্রেসের পর্যবেক্ষণ, হাইকমান্ডের পর্যবেক্ষণ সেটা, কিন্তু ওমপ্রকাশ বাবু বলছেন বিজেপি সাম্প্রদায়িক দল। তার কাছে আমি এই বিষয়ে উত্তর পাচ্ছি না, তিনি কোথাও না কোথাও এড়িয়ে যাচ্ছেন বিষয়টা। ওমপ্রকাশ বাবু এড়িয়ে যাচ্ছেন বিষয়টা, সাম্প্রদায়িক জোটের বিষয়ে তিনি কথা বলছেন না, কিন্তু তিনি সাম্প্রদায়িক শব্দটা ব্যবহার করছেন বিজেপির বিরুদ্ধে। প্রথমত কংগ্রেসের যিনি প্রতিনিধি আছেন তাকে একটা জিনিস আমি একটু মনে করিয়ে দিতে চাই, ওনারা হয়তো এখন এই অস্বস্তির মুখে এটাকে অস্বীকার করতে চাইছেন যে আইএসএফ এর সাথে ওনাদের জোট ছিল না, কারণ যখন জোটটা হয়েছিল ভোটের ময়দানে এনারা কিন্তু যেটা নাম দিয়েছিলেন সংযুক্ত মোর্চা, এবং সাধারণ মানুষ কিন্তু আইএসএফ, কংগ্রেস এবং বাম মিলে যে সংযুক্ত মোর্চা সেটা জানতো, এবং আমরা কিন্তু প্রথম বলেছিলাম যে যিনি আর কি এই আইএসএফ এর মেন, তাকে আমরা দেখেছি বিভিন্ন ধরনের মৌলবাদী কথাবার্তা বলতে, সুতরাং এটা একেবারেই একটা সাম্প্রদায়িক জোট হয়েছে। তখন কিন্তু কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের বিভিন্ন মুখপাত্র যারা আমাদের সাথে বিতর্কে আসেন, তারা কিন্তু জোর গলায় বলেছিলেন যে না, এটা একটা ধর্মনিরপেক্ষ জোট। প্রবলেমটা মীনাক্ষী এখানেই হচ্ছে জানেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে এই বিজেপির বিরোধীরা ধর্মনিরপেক্ষ বলে এই দুটো পক্ষই, সে ওইদিকে বাম কংগ্রেসের জোটই বলুন আর এদিকে তৃণমূলই বলুন, এরাই কিন্তু অ্যাকচুয়ালি ধর্মের তাসটা খেলেন। আপনি যদি এবারের মানে ভোট পরবর্তী যে বিশ্লেষণ আমার দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছিলাম, লিখছে কোন কাগজে লিখেছে যে পশ্চিমবঙ্গ প্রমাণ করলো এখানে মেরুকরণের ভোট হয় না, অথচ আপনি যদি ভোটের ফল বিশ্লেষণ করেন যে এটা সম্ভবত হ্যাঁ একটি সম্প্রদায়ের সম্পূর্ণ মেরুকরণ হয়েছে বলেই কিন্তু তৃণমূল এত সংখ্যা পেয়েছে। আর যেহেতু ওমপ্রকাশ দাস স্বীকার করেই নিলেন যে 2016-র তুলনায় আমরা 2021-এ অনেক বেশি সিট পেয়েছি, সুতরাং ওই বিতর্কে আমি যাব না। এবং আমাদের যেটা ওমপ্রকাশ দা বললেন, আমার মনে পড়ছে না কোথাও আমাদের কোনো নেতা ধর্ম নিয়ে কোনো কথা বলেছেন। আমরা বরাবর একটা কথাই বলেছিলাম যে আমরা আমাদের কাজের মাধ্যমে কেন্দ্রীয় ধর্ম নিয়ে আপনারা ভোট করেননি বলে দাবি বিজেপির। রোহনবাবু ডিবেটে আসুন, রোহন মিত্র ডিবেটে আসুন। রোহনবাবু যেটা বলছেন আপনি যে ভুল হয়ে গেছে, আচ্ছা বেশ ধরে নিলাম যদি ভুল হয়ে গেছে, কিন্তু ভুলটা কেন হলো? এখানে কি কোনো আপোষ করার জায়গা ছিল? বিজেপিকে আটকাতে হবে সে কারণে নিজের ভাবমূর্তির সঙ্গে আপোষ, অতি তৎপরতা। আমি তো উল্টো কথাটা বলবো এখানে। আমরা তৃণমূলকে বরঞ্চ বেশি অ্যাটাক করেছি, আমরা বিজেপিকে অ্যাটাকই করিনি, এটাই আমাদের ভুল হয়েছে। তাই জন্যই আমাদের যেখানে আমাদের বেশি ডিবেট হবে শ্রমিকদার সঙ্গে জোর টক্কর, মালদা, মুর্শিদাবাদ এবং আমি বলে আমাকে ডিবেট করার ব্যাপার নেই মিনাক্ষী, জোক অফ দ্য ডে, মানে ওনারা বলছেন এবং ওনারা শ্রমিকদা রোহনবাবু বলেন আমাদের যেটা ভুলটা হয়েছিল, আমরা বেশি তৃণমূলকে অ্যাটাক করেছি, তাই জন্য মানুষ আমাদেরকে বিশ্বাস রাখেনি যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছিলাম। এই জিনিসটা হয়তো মানুষের আমাদের থেকে দেখতে পারেনি। কেন আমরা মালদা, মুর্শিদাবাদে যেখানে আমাদের সিটগুলো ছিল, যেখানে আমাদের লড়াই ছিল বিজেপির বিরুদ্ধে, সেখানে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। তো আমাদেরকে স্বীকার করতে হবে, মানুষ জীবনে সব পার্টি ভুল হয়। আপনাদের বিজেপি এক্ষুনি বলছিল তারা কমিউনাল পার্টি নয়, তারা কাশ্মীরে পিডিপির সঙ্গে জোট করেছে, পিডিপির সঙ্গে জোট করে সরকার চালিয়েছে। তো এইসব কথা বলে লাভ নেই। আমি এখানে যা হয়ে গেছে 1 মাস আগে যে রেজাল্ট হয়েছে সেটা নিয়ে কথা বলতে আসিনি। আগামী দিনে আমরা কি করতে পারি, আমাদের মানুষের কাছে যেতে হবে, মানুষকে বলতে হবে যে নিশ্চয়ই আমরা কোনো ভুল করেছি, ভুল না করলে আমরা জিরো হতাম না। শ্রমিক বাবু
না, আমি খালি কংগ্রেসের মুখপাত্রকে একটা জিনিসই মনে করিয়ে দিয়ে, এটা আমরা প্রত্যেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, ওনাদের একজন নেতা পরিষ্কার বলেছিলেন ভোটের আগে যখন এরকম একটা সম্ভাবনার কথা আলোচনা করা হচ্ছিল যে হয়তো একটা মানে হাং অ্যাসেম্বলি হতে পারে, সেক্ষেত্রে ত্রিশঙ্কু বিধানসভা যদি হয় তাহলে কংগ্রেস যে তৃণমূলকে সমর্থন করবে এটা ওনাদের নেতারাই বলেছিলেন। এখন লজ্জায় পড়ে হয়তো রোহনবাবুকে তাদের বক্তব্য থেকে সরে আসতে হচ্ছে। আপনাদের এই যে বাংলা জবাব চাই বলছেন না মীনাক্ষী, আসলে ব্যাপারটা হচ্ছে বাংলা এই ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে যে একটা তোষণবাদী রাজনীতি হচ্ছিল তার বিরুদ্ধে রায় দিয়েছে বলেই আজকে কংগ্রেসের হাইকমান্ড এটাকে অন্যভাবে দিচ্ছে। বাংলা জবাব দিয়েছে, বাংলা জবাব চাইনি, বাংলা জবাব দিয়ে দিয়েছে এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে, যার জন্য বাম এবং কংগ্রেস আপাতত একেবারে শূন্যতে পৌঁছেছে। এবং ওম প্রকাশ দার দল খুব ভালো করেই জানেন যে কি প্রচন্ড সমর্থন ওনারা ওখান থেকে পেয়েছিলেন, যার জন্য ওনাদের ওই সংখ্যাটা আগের 2016-র মতোই রয়েছে, আর আমাদের 3 থেকে 77 গেছে। পরবর্তী নির্বাচনে নিশ্চিতভাবে ওনাদেরকেও বাংলার মানুষ এইভাবেই কিন্তু পুরো অপ্রাসঙ্গিক করে দেবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ সত্যিকারের নিরপেক্ষ মানুষ, তারা এই সাম্প্রদায়িকতার রাজনীতিতে বিশ্বাস করে না। কাজী মাসুম আক্তার আসুন ডিবেটে। কাজী সাহেব, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক বিষয়, সাম্প্রদায়িক জোট, ধর্মনিরপেক্ষ বিষয় এবং মেরুকরণের রাজনীতি, এগুলো 21-এর নির্বাচনের সবথেকে আলোচিত বিষয় এবং সবথেকে বিতর্কের বিষয়, যেটা বারবার বামেরা এবং কংগ্রেস এড়িয়ে গেছে নানানভাবে যুক্তি দিয়ে। আনন্দ শর্মা, যিনি কংগ্রেসের ভেতরে অন্দরেই প্রশ্ন তুলেছিলেন যে এই জোট কি নিজের ভাবমূর্তির সঙ্গে আপোষ করা নয়, কিন্তু সেটাকে এড়িয়ে যাওয়া হয়েছে। কেন এড়িয়ে যাওয়া হয়েছে? সেটা কি বিজেপিকে রোখার জন্য অতি তৎপরতা? সেটা কি মুর্শিদাবাদ এবং মালদায় সেখানে ভোট ভাগ না হওয়ার জন্য কোথাও না কোথাও একটা ভয় কাজ করা এবং এই জোটে সে কারণে সম্মতি দেওয়া? কাজী মাসুম আক্তার। হ্যাঁ মীনাক্ষী, একটু মন দিয়ে শোনো। এই ফুরফুরা শরীফ নিয়ে যত বিপত্তি আমি খেয়াল করে দেখছি। আচ্ছা, ফুরফুরা শরীফ ওটা মুসলমানদের একটা পবিত্র ক্ষেত্র, অনেকে বিশ্বাস করে মনে করে। সেখানে ধর্মীয় লোকেরা যেতে পারে, যেহেতু ধর্মস্থান বলে অনেকে, ধর্মীয় স্থল, পবিত্র জায়গা, মুসলমানদের অনেকের কাছে তাই, অমুসলমানদের কাছেও তাই অনেকের কাছে। তাহলে রাজনীতির লোকগুলো তা তো রাজনীতি করে, তার ওখানে যায় কেন? কেন সেখানে কংগ্রেসের নেতারা বারে বারে যায়? কেন সেখানে নাস্তিক মতাদর্শ বিশ্বাসী বামপন্থীরা বারে বারে যায়? কেন সেখানে তৃণমূলের নেতৃত্ব বারে বারে যায়? কারণটা কি? তাহলে ওখানে যাওয়া হয়েছে রাজনীতি করার জন্য। তাহলে ওদের আশীর্বাদ দিতে রেখে গেছে, আশীর্বাদ, পবিত্র লোক আশীর্বাদ দিতে গেছে। তাহলে আশীর্বাদ নেওয়ার জন্য মৌলবাদীদের কাছে অকৃত কাছে। ওরা যদি মৌলবাদী হবে, ওদের কাছ থেকে আশীর্বাদ চাওয়া কি এমন দরকার পড়ে গেল? তাহলে মৌলবাদীদের কাছে লোক আশীর্বাদ চাইবে নাকি? সব তো লোক দৌড়লো। আসলে এই যে ফুরফুরা শরীফে যাওয়া রোহনবাবু, তাই এত আপত্তি, তাই এত বিপত্তি। রোহনবাবু আসুন ডিবেটে, কাজী মাসুম আক্তার সঙ্গে ডিবেটে। রোহনবাবু বলেনি একটু বলেনি। আপনার সুবিধা বলছেন উনি, আমি একটা কথা বলবেন, উনি কি বললেন? কেরালাতে উনি বলছেন ফুরফুরা শরীফে যাওয়ার অর্থ কি, প্রয়োজনীয়তা কি? না নিশ্চয়ই, আমি তো এটাই বলছি। ফুরফুরা, আমি আপনাকে এক মিনিট ডিবেটে আছেন কাজী মাসুম আক্তার এবং মোহন মিত্র। ফুরফুরা শরীফে গিয়ে রাজনীতির কথা ডিসকাস করাটা ভুল ছিল, একদম ভুল ছিল। সেটাতে একটা ভুল। আর কি বলুন, এর থেকে ক্লিয়ার কাট আর কি হতে পারে? আব্দুল মান্নান সাহেব ভুল করেছেন, তাই তো? বারে ভুল করেছেন। হ্যাঁ, কিন্তু যারা, এই জন্যই আপনাকে আমি প্রথমে যেটা বললাম, তাহলে আব্দুল মান্নান সাহেবরা বারে ভুল করেছেন। বেঙ্গলের রিপোর্টটা এখনো রেডি হয়নি, একটু অপেক্ষা করুন, বেঙ্গলের রিপোর্টটা আসুক। আমাদের শীর্ষ নেতৃত্ব কি বলছে বেঙ্গলের সম্বন্ধে, কেন এখনো বেঙ্গলের রিপোর্টটা রেডি হয়নি? আসাম নিয়ে হয়তো তারা বলেছে যে আসামেও আমাদের যে জোটটা হয়েছে সেখানে হয়তো একটা ধর্মনিরপেক্ষ জোট হয়নি, সেটা হয়তো বলেছে, কিন্তু বেঙ্গলের রিপোর্ট এখনো রেডি হয়নি। বেঙ্গলে নিয়ে এত কথা এখন বলার প্রয়োজন নেই, এটা সোমবার মঙ্গলবার আগামী দিনে বলা যেতে পারে, কেন বেঙ্গলের রিপোর্টটা এখনো ডিউ আছে। না, আপনি টেকনিক্যালি ঠিক বলছেন যে বেঙ্গলের রিপোর্ট আসেনি, কিন্তু পর্যবেক্ষণে আসাম এবং বেঙ্গল, বাংলা দুয়ের কথাই বলা হয়েছে, সেখানে সাম্প্রদায়িক জোট প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। কাজী মাসুম আক্তার হাত তুলেছেন, বলুন।
দেখুন, প্রথম একটা কথা আপনাকে বলতে চাই আমি, যেদিনকে আমরা আব্বাস সিদ্দিকীর কাছে আমাদের একটু মন দিয়ে শুনুন। আব্দুল মান্নান এবং অধীর কথা চৌধুরী শেষ করি, গেছিলেন, নাহলে অসম্পূর্ণ সেদিন থেকে কিন্তু যাবে। আইএসএফ বলে কোনো পার্টি ছিল না। সেদিনকে কিন্তু আমরা ওনার সঙ্গে একটা রাজনৈতিক কনভারসেশন করতে গেছিল, কেন আব্বাস সিদ্দিকী এমন একজন ব্যক্তি হয়ে গেছিলেন ওই সময়, কেন আপনারা মিডিয়া হাউসরাও অনেকেই তাকে একটা পলিটিক্যাল ব্যক্তি বানিয়ে দিয়েছিলেন। সেই সময় তিনি তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে তিনি তার কথা বলছিলেন। আপনি তো আমরা যখন পলিটিক্যাল কথা বলতে যাননি, তাহলে কি বলতে গিয়েছিলেন? সিদ্দিকী কেমন ব্যক্তিত্ব? না না, আমি তো ওটাই বলছি আপনাকে, সেই সময় তিনি একটা পলিটিক্যাল ব্যক্তি হয়ে গেছেন। আশীর্বাদ দিতে গেছিলেন, আশীর্বাদ করলে ওনাদের ভোটে জিতে যাবে, সেখানে ভোট বৈতরণী পার হয়ে যাবে। এবং বিজেপির বিরুদ্ধে কথা বলতে আমাদের নেতারা গেছিলেন, দোয়া নিচ্ছিলেন, দোয়া। হ্যাঁ, এর নাম হচ্ছে খুন্নি মিত্রী। আজিজুল বিশ্বাস আসুন ডিবেটে। আজিজুল বাবু, এখন সমস্ত দায়টাই আব্বাস সিদ্দিকীও কিছুক্ষণ আগে রিপাবলিক বাংলাকে প্রতিক্রিয়া দিয়েছেন, সেখানে সব দায়টাই বামেদের ঘাড়ে, যে বামেদের সঙ্গে আমি আসবো বামেদের সঙ্গে জোট হয়েছিল কংগ্রেসের, এবং বামেদের সঙ্গে এই জোট, আব্বাস সিদ্দিকী বলছেন যে বামেদের সঙ্গে জোট হয়েছিল আইএসএফ এর। অন্যদিকে কংগ্রেস এখন বলছে যে বামেদের সঙ্গে জোট হয়েছিল কংগ্রেসের। সেখানে বামেদের কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, এবং এই জোট প্রক্রিয়ায় গোটাটাই এই যে ধর্মনিরপেক্ষতা, এটা বামেদের অন্দরেও প্রশ্ন এসেছে। নরেন চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক নেতা, তিনি রিপাবলিক বাংলার জবাব চায় বাংলাতেই বসে বলেছেন যে আমরা বারবার বিরোধিতা করেছি, কোথাও না কোথাও এই ধর্মনিরপেক্ষ ইমেজের সঙ্গে বামেরাও তো কম্প্রোমাইজ করেছে। একটা আলোচনা আমি শুনছিলাম যেখানে মনে হচ্ছে যে ফুরফুরা শরীফ হচ্ছে বাংলার সাম্প্রদায়িকতার একটা কেন্দ্রস্থল। একটা এই যে আলোচনাটা, আমার মনে হয় বাংলার ইতিহাসে ফুরফুরা শরীফের যে একটা ঐতিহাসিক অবদান রয়েছে সেইটাকে অস্বীকার করা হচ্ছে। আমরা বারবার কেন ভাবছি যে ফুরফুরা শরীফের সঙ্গে কোনো রাজনৈতিক দলের অ্যাটাচমেন্ট মানেই সেই দল সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করলো? এই ফুরফুরা শরীফ একটা ঐতিহাসিক বিবর্তনের ধারায় ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ভূমিকা আছে। বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে সম্প্রীতির বন্ধন, সেই বন্ধন রক্ষার ক্ষেত্রেও আমরা ইতিহাসে চোখ বোলালে দেখতে পাবো যে ফুরফুরা শরীফের ইতিহাস আছে। আর যদি সাম্প্রদায়িকতার প্রশ্নই হয়, তাহলে দেখবেন যে 2016 সালে কেন 2011 সালেও এই ফুরফুরা শরীফের আর একজন ধর্মনেতা তহা সিদ্দিকী সাহেব, তিনি তো আর একটি রাজনৈতিক দলকে আশীর্বাদ করেছিলেন। অর্থাৎ আশীর্বাদ করা বা ফুরফুরা শরীফের আর একজন উত্তরসূরি বা আর একজন বংশধর, তিনি একটা রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থেকে কোন একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে জোট করলেন মানে এই নয় যে সাম্প্রদায়িকতার সঙ্গে কংগ্রেস বা সিপিএম জোট করলেন। আসলে একটা জিনিস মাথায় রাখবেন, আইএসএফ যে রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করেছিল, প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে বিভিন্ন সভা সমিতিতে যে মন্তব্য আব্বাস সিদ্দিকী। প্রশ্নটা কি তাহলে? প্রশ্নটা হচ্ছে আব্বাস সিদ্দিকীর বিভিন্ন সভা সমিতিতে যে মন্তব্য, সেগুলোকে ধর্মনিরপেক্ষতার প্রমাণ বলে মনে করা হয় না। এই যে আব্বাস সিদ্দিকী, একদম আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। এই যে আব্বাস সিদ্দিকী ভোটের আগে, অর্থাৎ রাজনৈতিক দল গড়ার আগে বিভিন্ন ধর্মসভায় যে সমস্ত বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের কোন প্রেক্ষিতে তিনি সেই বক্তব্যগুলো রেখেছিলেন একটু বিচার করতে হবে। বেশ, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ডিবেটে আসুন। নুসরাতের বিরুদ্ধে কোন প্রেক্ষিতে মন্তব্য করেছিলেন আব্বাস সিদ্দিকী? অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণের সঙ্গে ডিবেট হবে আজিজুল বাবু। এমন কি কোনো প্রমাণ আছে? না, এমন কি কোনো প্রমাণ আছে আব্বাস সিদ্দিকী ডাইরেক্টলি হিন্দুদের হত্যা করার কথা বলেছেন বা হিন্দুদের কথা বলেছেন? মোদী বিরোধিতা মানে হিন্দু বিরোধিতা নয়, ভারতীয় জনতা পার্টির বিরোধিতা মানেই হিন্দু বিরোধিতা নয়, এনআরসি এনপিআর এর বিরুদ্ধে মোদী সরকারের সমালোচনা মানেই কিন্তু হিন্দু বিরোধিতা নাই। এইভাবে একটি রাজনৈতিক দলের নেতাকে আব্বাস সিদ্দিকী শুধুমাত্র মুসলমানদের নিয়ে রাজনৈতিক দল করছেন এমন তো নয়। শিমুল সোরেন, আপনার বক্তব্য শুনলাম। অনির্বাণ, নুসরাতের বিরুদ্ধে কি মন্তব্য আব্বাস সিদ্দিকীর? আব্বাস সিদ্দিকীর বিভিন্ন সভা সমিতিতে মন্তব্য, সেগুলো কি ধর্মনিরপেক্ষতার প্রমাণ? আপনি একবার দেখান তো যে ডাইরেক্টলি হিন্দুদের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক মন্তব্য করেছে এনআরসি বা এনপিআর বা ক্যায়ের। আমি বুঝলাম, আপনার বক্তব্য বুঝলাম। অনির্বাণ বলো। অনির্বাণ,
বললেন একদম সত্যি কথা। মাননীয় আবু বকর সিদ্দিকী মহাশয় তার সময়ে যে কাজগুলি করেছিলেন তা অত্যন্ত প্রগতিশীল কাজ ছিল, সময়ের থেকে অনেক এগিয়ে থাকা, একদম সত্যি কথা। কিন্তু সেই লেগাসিটাকে আজকের দিনে ধরে রেখার যদি দায়িত্বর কথা বলা হয়, সেটা কিন্তু মাননীয় আব্বাস সিদ্দিকী মোটেই পালন করেননি, প্রথম কথা। আর বিভিন্ন জলসাতে, ধর্মীয় জলসাতে তিনি যেসব অনির্বাণ, আমি একটা কথা বলি, শোনো, মাথায় টুপি পোশাক দেখে সাম্প্রদায়িকতা, চিহ্ন দেখে সাম্প্রদায়িকতা খোঁজাটা অন্যায়। আপনি তো আইএসএফ এর অনেকটা আইএসএফ রাজনৈতিক দল নয়, এটি এক প্রাণ। দেখো, আমি আইএসএফ এর সমর্থক নই, নেতা নই, ভারতীয় জনতা পার্টির কেউ নই, কংগ্রেস বা কোনো রাজনৈতিক দলের সদস্য নই। আমি যে কথাটা বলছি, এবারের ভোটে কংগ্রেস বা সিপিএম আইএসএফ এর সঙ্গে জোট করলো, অনির্বাণের সাউন্ড ক্লিয়ার আসছে না, লড়াই করলো, এটাই একমাত্র তাদের ভয়। আজিজুল বাবু আমি শুনবো। অনির্বাণ একটু শুনতে চাইছি। অনির্বাণ, প্রবীর ভট্টাচার্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত রিপাবলিক বাংলায়। অনির্বাণের সাউন্ডটা ক্লিয়ার আসছে না, আমি যাব অনির্বাণের কাছে, কিন্তু তার আগে প্রবীর বাবু, আপনি এতক্ষণ ধরে শুনলেন বিভিন্ন ডিবেটের যুক্তিও শুনলেন। আপনি এই যে বলা হচ্ছে যে ফুরফুরা শরীফ, অবশ্যই ফুরফুরা শরীফ একেবারে ফুরফুরা শরীফের প্রসঙ্গ নয়, এখানে প্রসঙ্গ হচ্ছে একজন ব্যক্তি এবং তার নানান কর্মকাণ্ড। তিনি নিজে আজকে আব্বাস সিদ্দিকী তিনি বলছেন যে তিনি জোট করেননি কংগ্রেসের সঙ্গে, তিনি বামেদের সঙ্গে জোট করেছেন। কিন্তু এই যে জোট, কোট আনকোট সাম্প্রদায়িক জোট, এটা হঠাৎ করে বলা কথা নয়, এটা বিগত কয়েকদিন ধরে এই বিষয়ে বিতর্ক চলেছে। আমার প্রশ্ন যে বিভিন্ন সভা সমিতিতে আব্বাস সিদ্দিকীর যে মন্তব্য, সেই মন্তব্যকে কেন্দ্র করে তাকে একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি বা তার এই আইএসএফ দলকে তিনি যতই তপশিলি ভোটার বা অন্য হিন্দু ভোটার টানার চেষ্টা করুন না কেন, তার বিভিন্ন উক্তি, তাকে কি ধর্মনিরপেক্ষতা স্ট্যাম্প দেওয়া যায়? দেখুন, এতক্ষণ আড়ালে বসেই আমি শুনছিলাম এই তর্ক, যখন সাম্প্রদায়িক দাগিয়ে দেওয়া হচ্ছিল বিজেপিকে। আমি রাজনৈতিক বিশ্লেষক কোনো দলের হয়ে বলছি না, কিন্তু তৎসত্ত্বেও বলছি যে কংগ্রেসের কি ভূমিকা ছিল। স্বাধীনতার সময়ও তারা মুসলিম লীগের কাছে আত্মসমর্পণ করেছে, তারা মুসলিম লীগের কাছে দেশ দ্বিখণ্ডিত হওয়ার দাবি মেনে নিয়েছে, এবং তারপরে আমরা বারবার দেখেছি কেরলের সাথে এই মুসলিম লীগ কংগ্রেস জোট বেঁধে সরকার করেছে। তো সেখানে কোনো সাম্প্রদায়িক বিষয় তাদের উঠে আসেনি। 1933 সালে যখন চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটা প্রয়োগ করলেন, তখন কিন্তু জিন্না পাকিস্তান নিয়ে কিছু বলেননি। রহমত আলীর বলবার পর সকলে পাকিস্তান দাবিতে সরব হলেন, এবং তখন আমরা জানি কমিউনিস্ট পার্টির অন্যতম রাজ্য সম্পাদক গঙ্গাধর অধিকারী তার সেই বিখ্যাত থিসিসে পাকিস্তানের দাবি মানবার জন্য দীর্ঘ রচনা করলেন। এই যে সাম্প্রদায়িক রাজনীতি যারা আমরা 75-77 বছর ধরে ভারতবর্ষে দেখে আসছি, এর পাল্টা জুৎসই কোনো জবাব না পেয়ে তারা বিজেপির উপরে আক্রমণ শানায়। কিন্তু বিজেপির আত্মপ্রকাশের পর কোনো আলাদা ধর্মীয় মানুষদের সাথে বা তাদের পক্ষে কথা বলেছে এমন কিন্তু কোনো প্রমাণ নেই। তারা সামগ্রিক ভারতবর্ষের উন্নয়নের কথা বলেছে বলেই আমরা কিন্তু দেখে আসছি। আর আব্বাস উদ্দিন যখন বলছে অন্তজ মানুষদের কথা, ওই স্থানীয় স্তরে কিন্তু এই কাহিনী আছে। বালিয়া বাসন্তী বীর বাঙালি, বীর ক্ষত্রিয় যাদের আমরা বাগদি বলি, সেই বাগদি রাজা চন্দ্রনাথ মহারাজা, তাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছিল সেই ফুরফুরা শরীফ, তারপর প্রতিষ্ঠা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে ফুরফুরা শরীফের কি অবদান আছে আমি দুঃখিত, আমার জানা নেই। কিন্তু বাগদি রাজাদের তাদের যে অধিকার লঙ্ঘিত করে সেখানে ফুরফুরা শরীফ হয়েছে, এটি ইতিহাস স্বীকৃত। তাদের একজন যিনি আব্বাস উদ্দিন, সে বিভিন্ন ভিডিওতে যা প্রচার করেছে দীর্ঘদিন ধরে, তা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এমন নয় যে আমরা দেখিনি। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আপনি পড়বেন না, তো আপনি জানার চেষ্টাও করবেন না।
আপনি একটা বিশেষ লক্ষ্যকে সামনে রেখে ইতিহাস চর্চা করেন, আপনি একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ইতিহাস চর্চা করেন, সেই ইতিহাস হচ্ছে সাম্প্রদায়িক ইতিহাস। সুতরাং ফুরফুরা শরীফের মধ্যে আপনি জাতীয়তাবাদী, ফুরফুরা শরীফের মধ্যে জাতীয়তাবাদের চিহ্ন আপনি খুঁজে পাবেন না। তো আপনি তো দেখতেই চাইবেন, মহারাজের নাম আপনি তো দেখতেই চাইবেন না। আপনি কি মহারাজা চন্দ্রনাথের নাম আপনি কি দেখাতে পারবেন স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে বিশেষ করে? না 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 না, সেই সময় শুনুন, আপনি যখন মুঘল যুগের কথা বলছেন, আপনি যখন মধ্যযুগ বা মুঘল যুগের কথা বলছেন, সেই সময় সাম্প্রদায়িকতা যতটা না ছিল ব্রিটিশ আমলে, আমরা যদি সাম্প্রদায়িকতার উৎস খুঁজি তাহলে সাম্প্রদায়িকতার রূপটা কিন্তু ব্রিটিশ আমলে। আপনি কি দেখাতে পারবেন যে 1947 সালের দেশভাগের পরবর্তীকালে দেশভাগজনিত সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে আজ পর্যন্ত ফুরফুরা শরীফ বাংলায় সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করেছে, এই রকমের কোন উদাহরণ দেখাতে পারবেন? আপনি মুঘল যুগে গেলে হবে না, স্বাধীন ভারতের পর যে ঐতিহাসিক আমরা অন্যদিকে চলে যাচ্ছি। ফুরফুরা শরীফের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি, ফুরফুরা শরীফের প্রসঙ্গ নয়, এখানে প্রসঙ্গ এসছে একটি সাম্প্রদায়িক জোটের প্রসঙ্গ, এবং সেটি কি কারণে সাম্প্রদায়িক জোট, সেটা কি কংগ্রেসের কোনো একটা ভুল, যেটা রোহন বলছেন যে এটা ভুল হয়েছে, ভুল হলো কি কারণে? ধর্মনিরপেক্ষ জোট ছিল কিনা, সেই জোট কার সঙ্গে ছিল, এখন একজন আরেকজনের ঘাড়ে সেই দোষ চাপাচ্ছেন। একজন বলছে যে জোট ছিল না আইএসএফ এর সঙ্গে, কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বামেদের সঙ্গে জোট ছিল, আইএসএফ এর পক্ষ থেকেও বলা হচ্ছে বামেদের সঙ্গে জোট ছিল। তাহলে জোটটা সাম্প্রদায়িক জোট, যেটা বলা হচ্ছে কংগ্রেস হাইকমান্ডের যে কমিটি, তার যে পর্যবেক্ষণ, সেটি সাম্প্রদায়িক জোট তাহলে হলো কি করে? সব থেকে বড় প্রশ্ন। যদিও কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রোহন মিত্র, তিনি বলছেন যে এটা ভুল হয়েছিল এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে এগোনোর কথা বলা হচ্ছে। এই জবাব চাই বাংলার ডিবেটে এখানে এসেই নরেন চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে এবং নওশাদ সিদ্দিকী আইএসএফ এর পক্ষ থেকে কি বলেছিলেন তারা এই জোট প্রসঙ্গে শোনাবো আপনাদের, শুনুন। ধর্মনিরপেক্ষ সংজ্ঞাটা যদি আমাকে বুঝিয়ে দেন তাহলে ভালো। স্যার, ধর্মনিরপেক্ষ বারবার বলছে, কি করতে গেলে ধর্মনিরপেক্ষ হওয়া যায় একটু তাহলে বুঝিয়ে বলুন। আপনারা আইএসএফ হওয়ার আগে আপনারা ছিলেন পীরজাদা। আচ্ছা, কথাই হচ্ছে যে মানুষ ভারতবর্ষে বসবাস করে, সমস্ত নাগরিক তার ব্যক্তিগত জীবনে ধর্মীয় স্বাধীনতা থাকবে, কিন্তু সেই ধর্মীয় আচার বা ধর্মীয় ব্যবস্থা সারা ভারতবর্ষে বা রাজ্যে বা এলাকায় জোর করে চাপিয়ে দেওয়া যাবে না এবং তা জোর করে প্রচার করা যাবে না। তো নওশাদ সিদ্দিকী কোথায় জোর করে চাপাচ্ছেন? নওশাদ ভাই কি জোর করে চাপাচ্ছেন নাকি? রাষ্ট্রীয় জীবনে ধর্মের কোনো প্রভাব থাকবে না। আজকে বামফ্রন্টের সঙ্গে জোট হওয়ার পর যেখানে যেখানে নওশাদের দল সভা করেছে সেখানে ধর্মীয় আবেগেই মানুষ এসছে, ভোট দেওয়ার জন্য আসেনি। প্রমাণ হয়ে গেছে তো। উলবেড়েতে মানুষ আব্বাসকে দেখতে এসছে, পীরজাদা আব্বাসকে দেখতে এসছে, সেখানে বাম সংহতি সংযুক্ত মোর্চা ভোট পায়নি, তার কারণে প্রমাণ হলো তো। নরেন্দা, আপনার প্রশ্নের উত্তরটা আমি নওশাদ সিদ্দিকীর থেকে নিই, তারপরে আমি গুলশান চট্টোপাধ্যায়, প্রণয় রায় এবং কাজী মাসুম আক্তারের কাছে যাব। নরেন স্যারকে আমি বলবো, স্যার যেটা বলছেন ধর্মনিরপেক্ষ বলতে যে আপনি সংজ্ঞাটা দিলেন, যে বিষয় ডেফিনেশনটা দিলেন, তো আইএসএফ এর কি বাইরে কোনো কাজ করেছে বলতে পারবেন? যে কাউকে জোর করিয়ে ধর্ম দেখিয়ে ভোট চাওয়া বা ধর্মের সুশ্রী দিয়ে ভোট চাওয়া, এই ধরনের কোন যেখানে আপনারা সংযোগ, কথাটা শুনুন। হ্যাঁ করেছেন, কারণ যেখানে আপনারা সভা করেছেন সেখানে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে জমায়েত করেছেন, কারণ সেই ভোট সংযুক্ত মোর্চার বাক্সে পড়েনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে সভা করেছেন, যার দরুন ভোট বাক্সে প্রতিফলিত হয়নি। আজিজুল বিশ্বাস কি বলবেন, শুনলেন তো? ধর্মীয় আবেগ। আচ্ছা, নরেন বাবু যেটা বলছেন, একটু ভোটের ফলাফল একটু দেখবেন।
না না না, আইএসএফ কোথায় কোথায় জনসভা করেছে এবং সেই সমস্ত জায়গায় ভোটের পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। আমি ভাঙড় বিধানসভার কথা যদি বলি, সেখানে তো আইএসএফ জিতেছে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসাবে। পাশাপাশি ক্যানিং বা অন্যান্য বসিরহাট বা অন্যান্য যে সমস্ত, বা যদি আমডাঙ্গা বলি, সেখানে কিন্তু আইএসএফ এর প্রার্থীরা একদম হতাশাজনক ভোট পেয়েছে, কিন্তু তা কি নয়। আজিজুল বাবু, আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। জিতেছে বলে তার অর্থ এই নয় যে সভা সমিতিগুলোতে ধর্মীয় আবেগকে ব্যবহার করা হয়নি। তার অর্থ এই নয় যে জিতেছে বলে এই তথ্যকে মানবেন না আপনি। কাজী মাসুম আক্তার হাত তুলেছেন, ডিবেটে আসুন। কাজী মাসুম আক্তার এবং আজিজুল বিশ্বাস। আমি বলছি নির্বাচন, না না মীনাক্ষী, আমি বলছি আমাদের হাতে সময় খুব কম, খুব ছোট আমরা বক্তব্য শুনবো। এমন কোন জনসভায় দেখাতে পারবে যে আব্বাস সিদ্দিকী বা আইএসএফ বা সংযুক্ত মোর্চার তরফ থেকে কোন সাম্প্রদায়িক। বেশ, ওমপ্রকাশ বাবু কিছু বলতে চাইছেন। ওমপ্রকাশ বাবু আব্বাস সিদ্দিকী, আমি বুঝতে পেরেছি। ওমপ্রকাশ বাবু আসুন ডিবেটে। ওমপ্রকাশ মিশ্র কিন্তু তার হাত তুলেছেন, বলুন ওমপ্রকাশ বাবু বলুন। বক্তব্যের বিষয়ে ধর্মনিরপেক্ষ। দেখুন আপনাদের যে টপিক, সেই টপিকে আমার আর আমাদের দলের পক্ষ থেকে কন্ট্রিবিউশন করবার বিশেষ কোনো স্কোপ নেই, কিন্তু 3-4টি কথা যেটা আপনার ডিবেটে সামনে চলে আসলো সেই কনটেক্সটে অতি অবশ্যই বলতে হবে। আপনি হয়তো খেয়াল করেছেন যে রোহন মিত্র বললেন যে তারা কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে বিশেষ কোনো আর কি আন্দোলন গড়ে তুলতে পারেননি এবং বিজেপির বিরুদ্ধে বিশেষ কিছু বলেননি। দ্বিতীয়ত এটাও খেয়াল করে দেখবেন যে জোটটা তারা করেছিলেন সেই জোটের বিরুদ্ধে তাদের দলের নেতৃত্ব, আনন্দ শর্মাকে আপনি কোট করেছেন, তারা বলেছেন যে এটা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ হয়েছে। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দলকে ঠেকানোর জন্য ধর্ম নিরপেক্ষতাকে আরো গুরুত্ব দিয়ে, মহত্ব দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করবার জায়গায় সেখানে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করাটা, সেটার যে কি ফলাফল হতে পারে সেটা দেখা গেছে। মানে তৃণমূল কংগ্রেস মনে করছে যে বিজেপিকে আটকানোর জন্যই জোট করা হয়েছে। তৃণমূল কংগ্রেস এটা মনে করছে। ওমপ্রকাশ বাবু, মানে তৃণমূল কংগ্রেস মনে করছে যে বিজেপিকে আটকানোর জন্য নয়, বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা হয়েছে। সিপিএম এর পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে বাংলায় বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, তার উপরই ভিত্তি করে কিন্তু 2019 সালে এত বিশাল বড় ভোট, তার জন্য সেই ফলাফলটা বিজেপির। নরেনবাবুর যে বক্তব্যটা শুনলাম, যেহেতু মুসলিম ভোট ওনারা পাননি বলে তবেই ওনার মনে হলো যে আইএসএফ একটা সাম্প্রদায়িক শক্তি। যদি ভোটটা পড়তো তাহলে মনে পড়তো না। এটা কিন্তু ওদের দ্বিচারিতা। আর ওমপ্রকাশ এত কথা বলছেন, অ্যাকচুয়ালি সবচেয়ে বড় প্রবলেম কি, এই মুসলিম সম্প্রদায়কে নিয়ে কি জঘন্য রাজনীতি হয়। দিল্লি নির্বাচনের পর যখন একটি আসাউদ্দিন ওয়াইসির একটা পশ্চিমবঙ্গের দলটা গঠন করার কথা উঠেছিল, তখন ওই সম্প্রদায়ের লোকের সম্বন্ধে ওই তৃণমূলের নেত্রী বলেছিলেন গদ্দার। মানে এই মুসলিম সম্প্রদায় যতদিন পর্যন্ত এদের ভোট দেয়, এরা খুব ধর্মনিরপেক্ষ থাকে। যখনই এদের মনে হয় এই মুসলিম সম্প্রদায়ের ভোট আমরা পাবো না, তখনই কেউ বলে এরা হচ্ছে ধর্মনিরপেক্ষ না, মূল্যবাদী শক্তি, কেউ আবার বলে বিশ্বাসঘাতক, কেউ বলে গদ্দার। কিন্তু আমরা বলি আমরা ভারতীয়দের জন্য কাজ করতে চাই, যেটা আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের ধর্মনিরপেক্ষতা প্রমাণ করেছি এবং এটাই আমরা করে যাব। আমরা এই রকম ধর্মের রাজনীতি করব না। আমাদের প্রকল্পের সুবিধা হিন্দু, মুসলমান, একদমই না। আপনারা ভারতীয়দের জন্য কাজ করেন এই কথাটা মানতে পারলাম না। সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবার বিশ্বাস অর্জন করতে পারেননি। আপনি কি বলতে পারবেন? আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটি দল আরেকটি দলের বিরুদ্ধে যে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলছে, বামেরা বলছেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে একেবারে সাম্প্রদায়িক প্রচার এবং এই যে ধর্মীয় মেরুকরণের যে বিষয়টা এবার 21 বিধানসভা নির্বাচনে সব থেকে বেশি উঠে এসেছে, সেটা এর আগে স্বাধীনতার পর থেকে কোথাও ওঠেনি, আগেও তার উল্লেখ করেছি। এবং
কংগ্রেসের পক্ষ থেকে, যে হাইকমান্ডের পক্ষ থেকে যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে সাম্প্রদায়িক জোট এইটাতে শিলমোহর দিল যে বাংলা এবারের ভোট কিন্তু কোথাও না কোথাও ধর্ম একটা বড় জায়গা করে নিয়েছে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা গেস্ট ছিলেন আমার সঙ্গে, অনির্বাণও ছিলেন আমাদের সঙ্গে। সকলকে ধন্যবাদ জবাব চাই বাংলায় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, তাদের বক্তব্য, তাদের যুক্তি তুলে ধরার জন্য। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর দেব, অর্থাৎ এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে কোকেন কাণ্ডে, এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে কোকেন কাণ্ডে নয়া মোড়। পুলিশের চার্জশিট থেকে যে বাদ দেওয়া হয়েছিল পামিলা গোস্বামীর নাম নিম্ন আদালতে, সেই চার্জশিট মানল না নিম্ন আদালত। অর্থাৎ কোকেন কাণ্ডে অভিযুক্ত পামিলা গোস্বামীর নাম পুলিশের চার্জশিটে বাদ ছিল, সেটা মানল না নিম্ন আদালত। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন। পিঙ্কি, কি আপডেট? মূলত বলা যেতে পারে গোস্বামী, বিজেপি নেত্রী পামেলা গোস্বামী, তিনি কিন্তু আরো বড় বিপদের মুখে পড়লেন। কারণ আমরা জানি যে চার্জশিট 3 মাসের মধ্যে কোকেন কাণ্ডে চার্জশিট পেশ করেছিল নার্কোটিক সেল, গোয়েন্দা দপ্তর, এবং সেই চার্জশিটে কিন্তু নাম বাদ দেওয়া হয়েছিল পামেলা গোস্বামী। কিন্তু এই মুহূর্তে আমাদের খবর পাওয়া যাচ্ছে যে পামেলা গোস্বামীর সেই চার্জশিটে নাম বাদ দেওয়াকে ভালোভাবে নেননি নিম্ন আদালত, এবং তার জন্য নিম্ন আদালত আবারও পুনঃতদন্তের নির্দেশ দিতে পারে এমনকি, এবং এও যুক্তি খাড়া করা হয়েছে যে পামেলা গোস্বামীর গাড়িতে ছিল সেই কোকেনটা পাওয়া গিয়েছিল। অর্থাৎ তাকে একেবারে চার্জশিট থেকে কেন বাদ দেওয়া হয়েছে সেটাও কিন্তু জানাতে হবে। তার সব মিলিয়ে বলা যেতে পারে যে কোকেন কাণ্ডে একেবারে চার্জশিট তৈরি হয়ে যাওয়ার পরও কিন্তু একের পর এক দেখা যাচ্ছে যে পামেলা গোস্বামী তো নেত্রী, বিজেপি নেত্রী, আবারও কিন্তু চার্জশিট থেকে বাদ গেলেও তাকে আবারও চার্জশিটে কিন্তু যোগ করা হতে পারে। ধন্যবাদ পিঙ্কি। নজর রাখবো পরের খবরে, মুর্শিদাবাদের জলঙ্গির ভারত বাংলাদেশ সীমান্তে, সেখানে ফের উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, বিএসএফ ক্যাম্প হয়ে নদীর ওপারে বিভিন্ন কাজে যাওয়ার সমস্যা হচ্ছিল। তার প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের, বিএসএফ এর গাড়ি ভাঙচুর। মুর্শিদাবাদের জলঙ্গির ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। সীমান্ত এলাকার মানুষজন সেখানে নদীর ওপারে কাজ করতে যাওয়ার সমস্যা হচ্ছিল, বিএসএফ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তুলেছেন তারা। ঠিক কি ঘটেছে আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে, সুদীপ্ত দুবে। সুদীপ্ত, কি জানা যাচ্ছে? হ্যাঁ, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা ধারাবাহিক সমস্যা প্রায়। সেটি হচ্ছে বিএসএফ এর সঙ্গে ওখানকার যে স্থানীয় মানুষ, তো তাদের একটা সমস্যা কিন্তু লেগেই রয়েছে। এই সমস্যা মিটবার বোধহয় নয়, কিন্তু আজকে দেখা যেটা গেল সেটা হচ্ছে যে সেটা আরো বেশি মারাত্মক। যেটা বিএসএফ এর গাড়ি ভাঙচুর করা হলো, বিএসএফ এর গাড়ি প্রায় একদম ভেঙে দেওয়া হয়েছে, একদম পুরো ভেঙে দেওয়া হয়েছে। ঘটনা হচ্ছে যে জলঙ্গির ফরাজিপাড়া, যে ফরাজিপাড়া বিএসএফ ক্যাম্প রয়েছে, তো সেখানটায় নদীর ওপর ওরা চাষবাস করতে যান মানুষজন ওখানকার। আগে বিএসএফ যেটা করতো সেটা হচ্ছে দলগত ভাবে একটা টিম হিসেবে থাকতো, কিন্তু এখন যেটা করছে প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড দেখে দেখে ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল এক একজন করে তারা পাঠাচ্ছে। এর ফলে তো সময় বেশি লাগছে এবং ওদের পরিচিতিপত্র জমা রাখতে হচ্ছে এবং সেখানে যেতে হচ্ছে। ফলে এইটা ওদের মধ্যে একটা আক্রোশ, একটা ক্ষোভ, একটা কোথাও সে কারণে তাদের ক্ষোভ। আপাতত ধন্যবাদ সুদীপ্ত তোমাকে। নজর রাখবো এই মুহূর্তে পরের খবরের দিকে। আমরা জানি কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটি জানালেন সেটি হচ্ছে রেস্তোরাঁর ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে রেস্তোরাঁ। শহর কলকাতা এই মুহূর্তে রেস্তোরাঁগুলির ছবি কি রয়েছে, কি ছবি রয়েছে শহর কলকাতায়, আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন সেখানে। পিঙ্কি, কে ছবি দেখতে পাচ্ছ? রেস্তোরাঁগুলো খোলার সিদ্ধান্ত এবং কিছু সময়ের জন্য ছাড় দেওয়া হলো, মুখ্যমন্ত্রী জানালেন। কি ছবি? এখন প্রায় 15টা বাজতে চললো, কি ছবি? দেখো, 15
9:15 বেজে গিয়েছে এবং 8টার মধ্যে যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সেই মতো 5টা থেকে 8টা পর্যন্ত কিন্তু রেস্তোরাঁগুলো খোলা থাকবে। এবং আমরা যেদিকে নজর রাখবো, দেখো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হবে কিন্তু সেই হোম ডেলিভারি যারা করেন তাদেরকে, কারণ 5টা থেকে 8টা খোলা মানে হচ্ছে বহু মানুষ এই সময় রেস্টুরেন্টে এসে খেতে আসবেন, তারা হয়তো হোম ডেলিভারি নেবেন না, সেই সময় তারা কি ভাবছেন আমরা কথা বলবো তাদের সঙ্গে। দাদা, 5টা থেকে 8টা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকছে, আপনারা এতদিন পর্যন্ত হোম ডেলিভারি করতেন, এখন মনে হচ্ছে না এই সময় তো রেস্টুরেন্টে মানুষ আসবে, একসময় এই সময় কি ডেলিভারি কম আসবে বা এই সময় কি একটু ক্ষতি হতে পারে, এই সময়টা মনে হচ্ছে? হ্যাঁ, একটু তো ক্ষতি হচ্ছে। কেন মনে হচ্ছে, মানে এই 3 ঘন্টা? কারণ এই 3 ঘন্টার মধ্যে যে হোটেলটা খুলছে, এই 3 ঘন্টার মধ্যে বেশি ডেলিভারি তো আসছে না। না, তোমার কি মনে হয় দাদা? এখন তো 3 ঘন্টা আসছে, অনেকজন ডিনারে অর্ডার দেয়, এখন ডিনারে অর্ডারটা আসে না, এখন ওর জন্যই এখন আমাদের মানে এই 3 ঘন্টা কিন্তু এটা ক্ষতির মুখে পড়তে হতে পারে, কারণ এই 3 ঘন্টা তাদের কিন্তু হোম ডেলিভারি করার অনেকেই আসবেন, এতদিন পর রেস্টুরেন্টগুলো খুলছে। এবং তুমি যদি দেখো আমার সামনেও বহু রেস্তোরাঁ ক্যাফে রয়েছে যেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, 8টা পর্যন্ত খোলা থাকছে এই রেস্টুরেন্ট ক্যাফেগুলো, বহু মানুষও কিন্তু এরপর আসবেন বলে মনে করা হচ্ছে। মীনাক্ষী, ধন্যবাদ পিঙ্কি তোমাকে। পিঙ্কি ছিলেন সল্টলেক থেকে, আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন সেখানকার রেস্তোরাঁগুলোর ছবি। 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকছে রেস্তোরাঁ, সুতরাং কিছুটা ছাড় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জবাব চাই বাংলার ডিবেট ছিল এবং তার সঙ্গে কিছু ব্রেকিং নিউজ আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আজ জবাব চাই বাংলা থেকে বিদায় নিচ্ছি, আপনাদের নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।